আমার বিয়ের রাতে আমার বর একটা তাবিজ গিফট দিল। আমি অবাক হয়ে বললাম, এটা কি? আমার বর সাজু খানিকটা লজ্জা পেয়েই বলল, তাবিজ। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু এটা কেন? সময় আসুক বুঝবা। আমার ভীষণ রাগ লাগলো। বান্ধবীদের কাছে এত এত গল্প শুনেছি বিয়ের রাতের। তাদের বর হীরার আংটি, রূপার নেকলেস, এমন কিছু উপহার দেয়, আর আমি কিনা পেয়েছি তাবিজ। তাও খুব দামি কোনো তাবিজ না, সস্তা টিনের কালো সুতা পরানো তাবিজ। সুতাটাও ছোট, ওটা গলায় দেওয়া যাবে না, হাতে বাঁধতে হবে। রাগে সে রাতে আমার ঘুম আসলো না। সাজু খানিকক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে কাছে টানবার চেষ্টা করছিল, কিন্তু নেগেটিভ রেসপন্স দেখে শেষমেশ ভোস ভোস করে নাক ডাকতে লাগলো। আর আমার উঠল রাগ, নিজের ওপর, নিজের কপালের ওপর। কেন যে এই ছেলেটার প্রেমে পড়তে গেলাম? কেন যে বাবা মার অমতে একে বিয়ে করতে গেলাম? আমার বাবা মা বিয়েতে অমত করলেও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কন্যাদানের ব্যাপার স্যাপার সব সুন্দর মতোই সমাধান করেছে। যাওয়ার আগে মা আমাকে ধরে অনেক কান্নাকাটি করেছেন। কাঁদতে কাঁদতে বলেছেন, এত আদরে বড় হয়েছিস তুই, এরকম গরিব ঘরে গিয়ে থাকবি কেমনে? আমিও কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে বলেছি, আমি থাকতে পারবো মা, তুমি শুধু দোয়া করো। বড় মুখ করে একথা বলে এলেও ওদের বাড়ি এসে বেশ ধাক্কা খেয়েছি। সাজুদের বাসা আমি আগে দেখিনি। বাসাটা মোটামুটি বড়, কিন্তু আগের আমলের। সাজুর দাদার যখন কিছু টাকা পয়সা ছিল, তখন তিনি জমি কিনে বাসাটি করেন। কিন্তু বাসাটা করার পরপরই তাদের অবস্থা পড়ে যায়। অনেকে বলে এই বাসা করতে গিয়েই ধার দেনা করে অভাবে পড়ে ওদের পরিবার। অত টাকা পয়সা না থাকলেও কেন ধার দেনা করে সাজুর দাদা বাসাটা করতে গেলেন, তার কেউ জানে না। এই বিরাট বাসায় মাত্র 4 রুমে মানুষ থাকে, আর অন্য রুমগুলো পুরোপুরি খালি। দোতলার এক রুমে থাকে সাজুর বাবা মা। ওনাদের রুমটাই সবচেয়ে ছোট, অথচ তারা আগে সবচেয়ে বড় রুমটা নিয়েই থাকতেন। তাদের যা আসবাবপত্র সব সাজু আর তার বোনের রুমে পাশ করে দিয়েছেন ওরা বড় হওয়ার পর। তাই তাদের আর বড় রুম লাগবে না বলে এই ছোট রুমে উঠে এসেছেন। সত্যি বলতে সাজুদের বাড়িতে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল ওর বাবা মাকে। কি ভীষণ অমায়িক দুজন মানুষ। তাদের সাথে সারা জীবন এমন বড় বাড়িতে কেন, কুঁড়ে ঘরেও থাকা যায়। এর পরের রুমটা মেঘার। মেঘা সাজুর ছোট বোন, অনার্স ফাইনাল ইয়ারে এখন। ওর জন্য ছেলে খোঁজা হচ্ছে, ভালো ছেলে পেলে বিয়ে দেওয়া হবে। মেঘা আমার সাথে খুবই ভালো ব্যবহার করলো, কিন্তু আমার কেন যেন মনে হলো ও আমাকে পছন্দ করে না। এরপর প্যাসেজের শেষ রুমটা সাজুর। বলতে একটু লজ্জা লাগছে, এখন থেকে রুমটা আমারও। একটা ছেলের সাথে একই রুমে থাকতে হবে এখন থেকে। ভাবতেই কেমন একটা লজ্জা লজ্জা ভাব আমার মনটাকে রাঙিয়ে দিচ্ছে বারবার। আর দোতলার আমাদের উল্টো পাশের সবচেয়ে বড় রুমটা সাজুর ফুপুর। তিনি আর তার মেয়ে এখানে থাকেন। ফুপুটি বিধবা, মেয়ের ছোট বয়সেই তার স্বামী মারা গিয়েছিলেন। এরপর থেকেই তিনি এখানে থাকেন। তার মেয়েটার বয়স মেঘার মতোই। মা আর মেয়ে দুজনের একজনও আমাকে পছন্দ করেনি। এখানে আসার পর থেকেই তাদের কথায় আর আচরণে বারবার এ কথাই আমাকে বুঝিয়ে দিয়েছেন। যেমন ঘরে ঢোকার সাথে সাথেই ফুপু বললেন, ও মা, বউ কই? আসমা মানে ফুপুর মেয়েটি বলল, এই তো বৌমা। ফুপু হেসে কুটি হয়ে বললেন, তা এর রূপেই এত গল্প শুনলাম, কি আজব। সুন্দরীকেই আজকাল সব মেয়েকেই বলে রে। আসমা বলল, ভাইয়ার পছন্দ মা, বোঝো না? তার তো ভালো জিনিস আর ভালো লাগে না। আমি অবাক হয়ে গেলাম ওনাদের কথা শুনে। এমন কথা কেউ বলতে পারে? কখনো ভাবতেও পারেনি। যাই হোক, রাতে সাজুর কাছ থেকে অমন তাবিজ গিফট পেয়ে আরেকটা ধাক্কা খেলাম। তখন বারবার বাবা মার কথা মনে হচ্ছিল তারা ঠিকই বলেছেন, আমি এ বাড়িতে থাকতে পারবো না। এদের মানসিকতার সাথে আমার মানসিকতা হয়তো যাবে না। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল মাঝরাতে। কেন ঘুম ভাঙল বুঝতে পারছিলাম না। পুরো বাড়ি অন্ধকার, কিছু দেখা যায় না। কিছুক্ষণ শুয়ে থাকতেই চোখে অন্ধকার সয়ে এলো। এখন একটু একটু দেখতে পাচ্ছি। আমি সাজুকে ডাকলাম, এই শুনছো? এই। সাজু হুম হুম কেমন একটা আওয়াজ করে আবার ঘুমিয়ে পড়ল। আমি আবার ও গা ধরে ঝাঁকি দিলাম, এই সাজু, এই ওঠো। সাজু ধর্মর করে উঠে বলল,
কি কি হয়েছে? আমি বললাম, আমার খুব টয়লেট পেয়েছে, একটু টয়লেটে নিয়ে চলো। সাজু আমার হাত ধরে টয়লেটে নিয়ে চলল। ওদের বাড়িটা একটু পুরনো আমলের তো, অ্যাটাচ বাথরুম বলে কিছু নেই। বারান্দার শেষ মাথায় টয়লেট। সাজু বারান্দার লাইট জ্বালিয়ে আমাকে বারান্দার শেষ মাথায় নিয়ে গিয়ে বলল, তুমি ভেতরে যাও, আমি বাইরে দাঁড়াচ্ছি। আমি টয়লেট সেরে বের হলাম। দেখি বারান্দা অন্ধকার, সাজু নেই। ওদের বাড়ির আশেপাশে তেমন বাড়ি বা ল্যাম্পপোস্টও নেই যে বারান্দায় একটু আলো আসবে। আজকে রাতে বুঝি অমাবস্যা, চাঁদও নেই। বারান্দায় ঠিক থেকে অন্ধকার। আমি বাড়ির দেওয়াল হাতে একটু একটু করে আমাদের রুমের দিকে যেতে থাকলাম। রুমের সামনে এসে একটু সাবধানে দরজা খুলে দেখে নিলাম আমাদের রুম কিনা। অন্য কারো রুমে ঢুকে পড়লে কেলেঙ্কারি হবে। হ্যাঁ, আমাদেরই রুম। সাজও ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে আমাকে রেখেই চলে এসেছে। আমার বাথরুম থেকে বের হওয়ার জন্য অপেক্ষা করেনি। আমি রুমে ঢুকতে যাচ্ছি, এই সময়ে কেমন শব্দ হলো। পেছনে তাকিয়ে দেখি একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চাই তো ওটা, 10-12 বছরের ছেলের মতো, বারান্দার একদম শেষ মাথায়। কিন্তু এমন কেন বাচ্চাটা? কারো শরীর অত শুকনো হয়, যেন কঙ্কালের উপর চামড়া পড়ে আছে কেউ। বুকের পাঁজর সব দেখা যাচ্ছে। অন্ধকার চোখে শোয়ে আশায় দেখতে পেয়েছি বাচ্চাটাকে। কিন্তু বাচ্চাটার সেই শুকনো অবস্থা দেখে অবাক হইনি। অবাক হয়েছি অন্য জিনিস দেখে। অবাক না, ভয় পেয়েছি আসলে, ভীষণ ভয়। সেই অন্ধকার বারান্দার শেষ মাথায় দাঁড়িয়ে যে বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে, তার চোখ লাল, অসম্ভব টকটকে লাল, একদম রক্তের মতো। আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে সাজু দৌড়ে এলো, বলল, কি হয়েছে? বাচ্চাটা নেই ততক্ষণে। আমি সাজুকে বললাম, কি দেখেছি? সাজুর মুখটা চুপসে গেল ভয়ে। আমাকে বলল, তাড়াতাড়ি এসে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। আমি বিছানায় এসে শুলাম। সাজু লাইট নিভাতে গেলেই আমি বললাম, আজ লাইটটা জ্বালানো থাক প্লিজ। সাজু দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, বলে লাইট না নিভিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। আমি ভাবলাম ওর দিকে ফিরে ওর বুকে একটু মাথা রেখে জিজ্ঞেস করব, কি হলো ওটা, ওটা কি ছিল? কিন্তু ততক্ষণে সে নাক ডাকা শুরু করেছে। আর তখনই কারেন্টটা চলে গেল। আমার মুখটা ছিল জানালার দিকে। আমি সভয়ে দেখলাম একটা বাচ্চা ছেলে সেই দোতলার জানালা ওপাশ থেকে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো টকটকে লাল। আমি চোখ বন্ধ করে মনে মনে বললাম, তুমি সত্যি না, তুমি সত্যি না, তুমি আমার মনের কল্পনা। বলেই চোখ খুললাম। দেখলাম বাচ্চাটা জানালায় নেই, সে আমার বিছানার কাছে, একদম আমার মুখোমুখি। মেঘা আমাকে দেখে চিৎকার করে উঠল, ভাবি, এ কি হয়েছে আপনার? মেঘার চিৎকার করাই স্বাভাবিক। সারা রাত ঘুমায়নি, চোখ টকটকে লাল, মুখটাও মলিন, আলু থালু বেশ। এ অবস্থায় রান্নাঘরে ঢুকেছি। কালকে রাতের নতুন চকচকে বউকে আজ সকালে এই অবস্থায় দেখলে আমি নিজেই চিৎকার করে উঠলাম। আমি বললাম, ভয় পেয়েছি মেঘা, খুব ভয় পেয়েছি। মেঘা আমাকে হাত ধরে বসালো, জিজ্ঞেস করলো, চা খাবেন? আমি মাথা নাড়লাম। মেঘা চা বানালো, খুব সুন্দর চা। খেলেই মনটা প্রশান্তিতে ভরে ওঠে। মেঘা এরপর জিজ্ঞেস করলো, বলেন তো, কি হয়েছে কালকে? আমি কালকে রাতের ঘটনা বললাম। এক বাচ্চাকে দেখেছি, বাচ্চার চোখ দুটো টকটকে লাল। মেঘার মুখ শুকিয়ে গেল, যেমন ওর ভাইয়ের শুকিয়েছিল কাল রাতে। আমাকে বললে, ও কিছু না ভাবি, নতুন বাড়ি দেখে দুঃস্বপ্ন দেখেছ। আমি বুঝলাম মেঘা কিছু লুকোচ্ছে। আমি এক ফোঁটা দুঃস্বপ্ন দেখিনি, সব হয়েছে আমার চোখের সামনে। এমন সময় ফুপু ঢুকলেন রান্নাঘরে। আমায় দেখেই বললেন, বাব্বা, এত সকাল সকাল ভাঙলো ঘুম। আমি তো ভাবলাম সকাল 10টার আগে উঠবে না। মেঘা ওর ফুপুর দিকে তাকিয়ে মুচকি এসে বেরিয়ে গেল। আমি বললাম, না ফুপু, সকাল সকালে ঘুমটা ভেঙে গেল, মাথা ধরেছে বলে চা খেতে এলাম। আপনার ঘুম ভালো হয়েছে তো? ফুপু বললেন, না গো, একদমই ভালো হয়নি। কেবল সাজুর কথা মনে হচ্ছিল। কি ভালো ছেলেটা, কি মেধাবী, কিন্তু জীবনে পাওয়ার মতো কিছু পেল না। আমি বললাম, ফুপু, যারা জীবনে পাওয়ার চাইতে বেশি পেয়েও আফসোস করতে থাকে, তাদের জীবনের হতাশা যায় না কখনো। ফুপু হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকলেন। বুঝতে পারেননি আমি এমন একটা কথা বলবো। আমি তাকে রান্নাঘরে একলা রেখে চলে এলাম বাইরে।
ঠিক করলাম ফুপুর কথা এখন থেকে আর না ধরে ছাড়বো না। তার একটু শিক্ষার দরকার আছে। বাইরে আসতেই মায়ের সাথে দেখা। মা ওই সকালে উঠেছিলেন। আমার চিবুক ধরে বললেন, কি ব্যাপার মা, এত শুকনো কেন মুখটা? আমার একবার মনে হলো মাকেও সব বলে দিই মেঘার মতো। কিন্তু মা যদি আমাকে পাগল ভাবেন? হতেই পারে। নতুন বউ বিয়ের পরদিনই এমন সব কথা বলে মানুষ পাগল ঠাওরাবে। না বলাই ভালো। মা আবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কিছু বলবা? আমি বললাম, না মা, এমনি সকাল সকাল ঘুম ভাঙল। দুপুরে খাওয়ার পর মেঘা আমাকে ওদের বাড়িটা ঘুরে দেখাতে নিয়ে গেল। বাড়িটা বিশাল না হলেও অনেকগুলো রুম বাড়িতে। আমরা কেবল ওপরতলার রুমগুলোতে থাকি। নিচের তলার রুমগুলো সব ফাঁকা। আমরা সবগুলো রুমেই ঢুকলাম। সবগুলো রুমের মেঝে খোঁড়া, বড় বড় গর্ত। আমি মেঘাকে জিজ্ঞেস করলাম, এমন করে কে খুঁড়ল? মেঘা বলল, সবগুলো আমার দাদার খোঁড়া। কেন খুঁড়েছিলেন উনি এগুলো? কে জানে। বলেই মেঘা মুচকি হাসল। আমি বললাম, তুমি তো জানো। মেঘা মুচকি হাসলো আবার। ওর হাসিটা খুব সুন্দর, কথা ভুলিয়ে দেয়। ছেলে হলে ওর হাসি দেখে সব ভুলে যেতাম। মেয়ে বলেই ভুললাম না। গতকাল রাতের কথা বারবার খোঁচা দিতে লাগলো আমার মনটাকে। আমি বললাম, মেঘা, আমাদের বাসার আশেপাশে কোনো বাড়িতে শুকনো লিকলিকে 9-10 বছরের ছেলে আছে? মেঘার হাসি থেমে গেছে। সে কেবল বলল, না, নিশ্চয়ই কেউ আছে। শুধু আসে যে তাই নয়, সে প্রতি রাতে আমাদের এ বাড়িতে ঘুরে বেড়ায়। মেঘা তাকিয়ে রইল, কিছু বলল না। আমি বললাম, কতদিন ধরে তুমি ওই ছেলেটাকে দেখতা বলো তো? মেঘা বলল, এমন কাউকে আমি দেখি নাই ভাবি। আপনিও দেখেন নাই, শুধু স্বপ্ন দেখেছেন। এই জন্য কি তোমার ভাই আমাকে তাবিজ গিফট করেছে? ভাইয়াটার মাথায় বুদ্ধিশুদ্ধি কম। ও কি করতে কি করে ঠিক নাই। মেঘার সাথে আর কথা জমল না। সে ওপরে উঠে গেল। আমি ঘুরে ঘুরে রুমগুলো দেখতে লাগলাম। একদম কোণার রুমটা দেখে বের হয়েছি, উপরে উঠব। সে সময় মনে হলো পাশের রুমের দরজার ফাঁক দিয়ে কেউ তাকিয়ে আছে আমার দিকে। নিঝুম দুপুরবেলা, আশেপাশে কেউ নেই, নীরব নিস্তব্ধ চারদিক। এর মাঝে এমন এক অনুভূতি, আমার সারা শরীর শিরশির করে উঠল। আমি ডাকলাম, কে? কেউ সাড়া দিল না। কিন্তু তখনও আমার মনে হচ্ছে কেউ এক দৃষ্টিতে দেখছে আমাকে। আমি আর থাকতে পারলাম না। সোজা দৌড়ে চলে গেলাম দোতলায়। বিকালে সাজু আসলো। ওর আজকে ছুটি, কিন্তু অফিসে খুবই জরুরি এক কাজ পড়ে গিয়েছিল বলে যেতে হয়েছিল। সাজু আসবার সময় আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে, লাল পাড়ের কালো রঙের শাড়ি। সাজু কাঁচুমাচু হয়ে বলল, বেশি ভালো দেখে শাড়ি কিনতে পারিনি, অল্প কিছু টাকা জমিয়েছিলাম, তা দিয়েই কিনলাম এটা। প্লিজ কিছু মনে করো না। আমার চোখে তখন টলমলে পানি। বললাম, এর চাইতে সুন্দর গিফট আর কখনো পাইনি। সত্যি বলেছিলাম, আমার মনের কথা। সাজু হেসে বলল, মিথ্যা বলছো জানি, তবুও ধন্যবাদ। ওর মুখের লাজুক ভাবটা চলে গেছে ততক্ষণে। রাতে খাবার পর আমরা ছাদে গেলাম। ওদের বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা হলো ছাদটা। অনেক বড়। আশেপাশে তেমন বাড়ি না থাকায় আকাশ পুরোটাই দেখা যায়। সাজু আর আমি চা হাতে দাঁড়িয়েছিলাম। মেঘা আসলো সে সময়। মেঘা সাজুকে বলল, তোদের রোমান্টিক মুড নষ্ট করতে চলে এলাম। সাজু হেসে বলল, কিছু করতে পারলি না, আমরা এমনি নিচে যাচ্ছিলাম, তুই আসাই ভালো হলো। চায়ের কাপগুলো নিয়ে চল। মেঘা বলল, তোদের জিনিস তোরা টান, আমি এখন আকাশ দেখব। আমি সাজুকে বললাম, চায়ের কাপ আমি নেব, তুমি নিচে চলে যাও। আমি মেঘার সাথে গল্প করি কিছুক্ষণ। সাজু নিচে চলে গেল। মেঘা বলল, ভাবি, আপনিও চলে যেতেন নিচে, আমার জন্য দাঁড়ালেন শুধু শুধু। না ঠিক আছে, তোমার সাথে একটু গল্প করি বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মেঘাও কিছু বলছে না, আকাশের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর কিছু একটা বলা লাগে বলেই বললাম, তোমার ফুপু তো আমাকে পছন্দ করেন না, তাই না? মেঘা হেসে ফেলল। ফুপু এমনই, মুখের ওপর কথা বলে দেন, কিন্তু তার মনটা খুব ভালো। আপনাকে বিয়েতে যে গয়নাগুলো দেওয়া হয়েছিল না, সব কিন্তু ফুপুর দেওয়া। তার শ্বশুর বাড়ি থেকে পাওয়া অনেক গয়নাই আপনাকে দিয়ে দিয়েছেন। এটা জানতাম না। ফুপুর প্রতি নরম হয়ে এলো মনটা। তাকে কথা শুনেছি বলে খারাপও লাগছিল। মেঘা বলল,
চলুন যাই এখন, রাত বাড়ছে, শিশির পড়া শুরু হয়েছে, ঠান্ডা লাগবে এরপর, বলে পাশ ফিরতে হঠাৎ দাঁড়িয়ে গেল মেঘা। আমি তার পাশ দিয়ে উঁকি দিলাম। গতকালকে রাতে দেখা যে ছেলেটা দাঁড়িয়ে আছে অন্ধকার ছাদে, কেবল তারার আলোয় আমরা ছেলেটাকে দেখতে পারছি। আমরা মানে মেঘাও দেখতে পেয়েছে, নইলে এমন থমকে যেত না সে। হঠাৎই ছেলেটা দৌড়াতে শুরু করলো, ভীষণ জোরে দৌড়ে আসতে লাগলো আমাদের দিকে। আমরা পাশ ফিরেছিলাম সিঁড়ির দরজায় যাওয়ার জন্য, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, অনেক দেরি। আমার জ্ঞান ফিরতে দেখি সবাই আমার দিকে ঝুঁকে আছে, সবার মুখে দুশ্চিন্তা, মেঘার চোখে পানি। মেঘা বলল, আপনি অমন করলেন কেন ভাবি? কি করেছি? কিছুই তো করিনি, কেবল কাল রাতে সেই ছেলেটা যখন দৌড়ে আসছিল তখন ওর আর মেঘার মাঝে দাঁড়িয়ে গিয়েছিলাম। এরপর আর কিছু মনে নেই। মা জিজ্ঞেস করলেন কি হয়েছিল। আমার বলার শক্তি নেই, মেঘাই সব বলল। সব শুনে সবার মুখ কালো হয়ে গেল, ফিসফাস গোছগাছ শুরু হলো। আমার কেন যেন অস্বস্তি লাগছিল। কি বলছি ওরা, কাকে নিয়ে বলছি? মা কি যেন চিন্তা করছিলেন। তারপর বাবা আর সাজু দুজনকে নিয়ে বাইরে গেলেন। তাদের কিছু কিছু কথা আমার কানে আসতে লাগলো। তুই ওটা পড়তে দিসনি কেন ওকে? পড়তে দিয়েছিলাম, ও পড়েনি। বাকি কথা শুনতে পেলাম না। এর মাঝে মেঘা আমার দিকে ঝুঁকে বলল, আপনি আমাকে বাঁচানোর জন্য ওরকম করে আমার সামনে দাঁড়িয়েছিলেন না ভাবি? আমি কিছু বললাম না। মেঘা বলল, আপনাকে চিনতে আমার ভুল হয়েছিল। আপনাকে আমি অহংকারী ভাবতাম। আপনি আমাকে ক্ষমা করে দিবেন? আমি হেসে বললাম, ধুর বোকা, নতুন কেউ পরিবারে আসলে তার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আমি কিছু মনে করিনি। এর মাঝেই মা রুমে ঢুকে বললেন, মা, তুমি আজ তোমার বাবার বাড়ি চলে যাও। এই কটা দিন বাবার বাড়িতেই থাকো, ওখানে থাকলে তোমার মনটাও একটু শান্ত হবে। আমি বললাম, আমার মন তো শান্তই মা, আমি যা দেখেছি সব সত্যি। মা বললেন, ওসব নিয়ে আমি আর কথা বলবো না। সাজু তোমায় নামিয়ে দিয়ে আসবে। তোমার বাবা মার আপত্তি না থাকলে কাল থেকে কিছুদিন সাজুও থাকবে তোমাদের বাড়িতে। না, বাবা মার কেন আপত্তি থাকবে? তাহলে তো ভালোই। একটা কাজও করো সাথে, এই তাবিজটা সাথে বেঁধে রাখো। কেন বাচ্চ? কি বাচ্চ এসব প্রশ্নের উত্তর আমি তোমায় পরে দিব। আপাতত ভেবে রাখো, এটা আমাদের পরিবারের ঐতিহ্য। তাবিজটা কিন্তু ভুলেও কখনো খুলবে না, ঠিক আছে? বলেই মা তাবিজটা আমার হাতে বেঁধে দিলেন। আমার বিয়ের রাতের সেই তাবিজটা আমাকে বাড়ি নামিয়ে দিয়ে আস্তে আস্তে সাজু বলল, ওই তাবিজটা পরে থাকলে আর কোনো সমস্যাই হবে না। আমরা সবাই পড়ি, আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না। আমি বললাম, তাবিজ পরার আগে হতো। সাজু আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, দিয়া, আমি সরি। আমার আগেই তোমাকে সব জানানো উচিত ছিল। দাদু যখন মারা যান তার কিছুদিন পর একদিন রাতের বেলাতে আমি প্রথম আমাদের বারান্দায় ওই ছেলেটাকে দেখেছিলাম। সেই শুরু। এরপর থেকে প্রায় সবাই ওই ছেলেটাকে দেখতে পেয়েছে, বেশ কয়েকবার। এরপর আমরা এক হুজুরকে দেখাই, তিনি কয়েকটা তাবিজ দেন। ওই তাবিজগুলো পড়ার পর থেকেই আমাদের আর কোনো সমস্যা হয় নাই। তাহলে তো তাবিজের অনেক গুণ। সাজু হতাশ গলায় বলল, তোমাদের কাছে ব্যাপারটা হাসি লাগছে, বুঝেছি, কিন্তু এটা সত্যি। তাবিজটা পড়ার পর থেকেই ওই জিনিসটা আর আমাদের কাছে আসে নাই। তাবিজটা থাকলে ফুপাকেও মরতে হতো না। আমি অবাক হয়ে বললাম, কি বলো? ফুপা কি তোমাদের বাড়িতেই মারা যান? হ্যাঁ, দাদা মারা যাবার পর থেকে ফুপা আমাদের বাসাতেই থাকতেন। আমাদের সবার মতো ফুপাও ওই ছেলেটাকে দেখেছিলেন এক শুক্রবার। আমরা সবাই এক দাওয়াতে গিয়েছিলাম। ফুপা ছিলেন বাসায় একা। রাতে বাসায় ফিরে সবাই দেখলাম ফুপা মারা গেছেন। মুখে প্রচণ্ড আতঙ্কের ছাপ। ফুপার হার্টের সমস্যা ছিল, হয়তো কিছু দেখে ভয় পেয়েছিলেন, হার্ট অ্যাটাক। কেউ জানল না কে দেখে ভয় পেয়েছিলেন, তবে ওই ছেলেটার যে হাত ছিল তার নিশ্চিত। এরপর থেকে তোমরা তাবিজ পড়া শুরু করলে? হুম, আর কোনো সমস্যা হয়নি। সাজু আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল। আমার চিরচেনা বাড়ি। মাত্র 3 দিন পরেই বাড়ি এলাম, অথচ মনে হচ্ছে
কত জনম জনম বাড়িটা থেকে দূরে আছি। বাবা মা কাউকেই আমার শ্বশুরবাড়ির ভূতরে ব্যাপার জানালাম না। শুধু বললাম বেড়াতে এসেছি, তাদের জামাইও আসবে কালকে, সপ্তাহখানেক থাকবো। আব্বু আম্মু তাতেই খুশি। বিকেলে স্নিগ্ধা এলো। স্নিগ্ধা আমার পাড়াতো বান্ধবী। ওর সাথে এটো ওটো গল্পের পর আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া গহনাগুলো দেখলাম। স্নিগ্ধা অবাক হয়ে বলল, এতগুলো তো একদম অ্যান্টিক। বললাম হ্যাঁ, আমার ফুপুর শাশুড়িকে তার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। 30-40 বছরের পুরনো তো হবেই। স্নিগ্ধা বলল, না রে গাধা, এগুলো কম করেও 150 বছরের পুরনো, পিওর গোল্ড। সে কি? হ্যাঁ, আমি নতুন একটা শর্ট ফিল্ম বানাচ্ছি বাংলায়, গয়নার বিবর্তন নিয়ে। সেটার জন্য রিসার্চ করতে হয়েছে। এরকম নকশার গয়না দেখেছি তখন। সে সময় কিন্তু ইংরেজ আমল। এদেশে জমিদারদের দাপট ছিল তখন। জমিদারদের বউ মেয়েরা এসব নকশার গয়না পরত। ওরে বাবা, আচ্ছা, হতেই তো পারে। ফুপু শাশুড়ির শ্বশুরবাড়ির লোকজন জমিদার বংশের মানুষ। জেনারেশন টু জেনারেশন এই গয়না পাস করছে তারা। হাইলি আনলাইকলি। এসব গয়না এখনো টিকলে ওসব ব্যাংকের ভোল্টে রাখা কথা, বউ মেয়েদের গলায় দেবার কথা না। যাই হোক, তোর ফুপু শাশুড়ির সাথে কথা বলতে হবে এই বিষয়ে। রাতে স্নিগ্ধা চলে গেল। আমার গয়নার ছবি নিয়ে গেছে সে। আরও কিছু তত্ত্ব তালাশ করবে ওগুলো দেখে। আমি আবার পুরনো দিনের মতো একা নিজের রুমে শুলাম। রাত্রি 11টা পার হতেই সাজুর ফোন এলো। ম্যাডাম, ঘুমান নাই? ওহো, একা শুতে কেমন খারাপ লাগছে। ওরে বাবা, টুরু লাভ। হ, তোমার জন্য না, তোমার বাড়ির জন্য। আমরা ফিসফিস করে কথা বলা শুরু করলাম। বিয়ের আগে যেমন বলতাম। একসময় ভুলেও গেলাম আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আগের প্রেমিক প্রেমিকার মতো গল্প শুরু করলাম আমরা। গল্প থামলো শেষ রাতে। আমি একটু পানি খেতে উঠলাম। পানি ডাইনিং রুমের টেবিলের ওপর। সেখানে একটা ডিম লাইট জ্বলছে। অটার আবসার নীলচে আলোয় দেখা যাচ্ছে চারপাশ। আমি পানি খেয়ে ফিরে আসছি। ঘরের কোনায় আমার চোখ গেল। কে যেন দাঁড়ানো ওখানে। ওই দিকটা অন্ধকার, তাই ভালো মতো দেখা যায় না একদম। আমি একটু এগিয়ে গেলাম দেখার জন্য। দেখলাম একটা 10 বছরের ছেলে, অসম্ভব শুকনো, চোখ দুটো টকটকে লাল। আমার শ্বশুরবাড়িতে দেখা সেই ছেলেটা। ও তাকিয়ে আছে আমার দিকে এক দৃষ্টিতে। আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে বাবা মা দৌড়ে এলো। মা বলল, কি হয়েছে? আমি কিছু বলতে পারছিলাম না। প্রচণ্ড ভয়ে আমার হাত পা জমে আসছিল। বাবা মা আমার অবস্থা দেখে ভয় পেলেন। বাবা বললেন, মনে হয় খারাপ স্বপ্ন দেখেছে, ওকে নিয়ে একটু সৌতো যাও। আমার ইচ্ছা করছিল না বলে। বলে যে বাবাকে একা শুতে দিব না, বাবার বিপদ হতে পারে, অথবা আমার সাথে থাকলে মায়েরও বিপদ হতে পারে। ওনাদের জানিয়ে দিই, একটা ভয়ঙ্কর কিছু আমার পিছু পিছু এই বাড়িতে চলে এসেছে। আমার তাবিজ দিয়েও কোনো লাভ হচ্ছে না। কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। স্বার্থপর হয়ে গেলাম। মাকে আমার সাথে শুতে নিয়ে আসলাম। একা একটা রুমে থাকতে হবে, এই কথাটা আমি ভাবতেও পারছিলাম না। মা আমার সাথে শুয়ে কিছুক্ষণ গল্প করার চেষ্টা করলেন, কিন্তু আমার মুড ছিল না। শেষে মা ঘুমিয়ে গেলেন। মায়ের নাক ডাকা শুরু হতেই আমি ছেলেটাকে দেখলাম আমার বিছানার সামনে দাঁড়িয়েছে, একদম আমার মুখোমুখি। আমি আর থাকতে পারলাম না। চিৎকার করে উঠলাম, কে তুই? কেন এমন করছিস আমার সাথে? ছেলেটা উত্তর দিল না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। তার রক্তলাল চোখ দুটো আমায় দেখছে। তার দৃষ্টিটা কেমন যেন করুণ। আমি চমকালাম। এমন করুণ দৃষ্টি আমি আর কারো দেখিনি। রক্তলাল চোখ দুটিতে কে যেন চাপা দুঃখ লুকিয়ে আছে। আগে খেয়াল করিনি আমি। আমি ছেলেটাকে দেখতে লাগলাম। ছেলেটা যেমন আমাকে দেখতে লাগলো। ফজরের আজান দিল। মা ঘুম ভেঙে চিৎকার করে উঠল, ওটা কি? আমি বললাম, কোনটা? মা বললেন, মনে হলো এখানে একটা বাচ্চা ছেলেকে দেখলাম। আমাকে দেখেই ছেলেটা উধাও হয়ে গেল। আমি হাই তুলে বললাম, স্বপ্ন দেখেছ? স্বপ্নে মানুষ কত উল্টাপাল্টা জিনিসই তো দেখে। আমি সাজুদের বাড়িতে বসে আছি। আমার সাথে আছে সাজুর পুরো পরিবার আর আমার বাবা মা, আর আছে স্নিগ্ধা। স্নিগ্ধা বলল, এ বাড়িতে যত ঘটনা ঘটছে সবগুলোর রহস্য আমি উদ্ঘাটন করেছি। এই জন্য যদিও আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে,
সেসবের ডিটেলস বর্ণনায় আমি যাচ্ছি না, তাহলে অনেক কথা বাড়ানো লাগবে। আমি শুধু মেন ঘটনাটা বলি। এই ঘটনা শুনেই বুঝবা আমার ডিটেকটিভ স্কিল কত হাই। এরপর থেকে সবাই আমাকে মহিলা শার্লক হোমস ডাকা শুরু করবা। সাজু চায়ের কাপে শব্দ করে চুমুক দিয়ে বলল, মহিলা। স্নিগ্ধা বলল, দেখেন সাজু ভাই, আমি খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা করছি। এর মধ্যে এমন ফাইজলামি ভালো লাগে না। যাই হোক, মেন ঘটনাটা বলি। অনেক দিন আগে আমাদের এই বাংলায় অদ্ভুত এক প্রথার প্রচলন ছিল। এই প্রথার কথা হয়তো অনেকেই শুনেছেন। সেখানে ধনী জমিদাররা তাদের সকল ধন সম্পদ একটা গোপন ঘরে রেখে দিত। সেই সম্পদ পাহারা দেবার জন্য তারা পাহারাদেরও ব্যবস্থা করত। তারা করত কি, খুব গরিব ঘরের একটা ছোট বাচ্চাকে বাবা মার কাছ থেকে কিনে নিয়ে আসতো। এরপর তাকে অনেক ভালো খাবার দাবার খাইয়ে সুন্দর পোশাক পরিয়ে ওই গোপন ঘরে রেখে দিত। বাচ্চাটা সুন্দর পোশাক পরে মজার খাবার দাবার খেয়ে খুশি মনে শান্তির এক ঘুম দিত। সেই ঘুমটাই হতো তার কাল। তাকে ঘুমন্ত অবস্থায় ওই ঘরে রেখে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হতো। বাচ্চাটা ঘুম থেকে জেগে উঠে দেখত সে একা, আর কেউ নেই ঘরে। সে কান্নাকাটি শুরু করত। কেঁদে কেঁদে মা বাবাকে ডাকত, ঘরের দরজা ধাক্কাতো, কিন্তু তার কান্না শোনার জন্য কেউ তখন থাকতো না। তারপর ধীরে ধীরে ক্ষুধায় তৃষ্ণায় ঢুকে বাচ্চাটা একদিন মারা যেত। শয়তান জমিদারগুলো ভাবতো এই বাচ্চার আত্মায় তাদের ধন সম্পদ আগলে রাখবে। বাচ্চাটাকে বলা হতো জগ। আমাদের বাংলা একটা বাগধারা আছে না, জকের ধন বলে। বাগধারাটার অর্থ কৃপণের ধন সম্পদ। বাগধারাটা এসেছে এই জগের ঘটনা থেকে, কারণ কৃপণ জগের মতোই তার ধন সম্পদ আগলে রাখে। আপনাদের এই বাড়ির নিচেও এ অঞ্চলে জমিদারদের সেরকম লুকানো ধন সম্পদের একটা ঘর ছিল। সাজু ভাইয়ের দাদা কোনোভাবে তার খোঁজ পেয়েছিলেন। এরপরে তিনি সমস্ত সঞ্চয় দিয়ে এই জমিটা কিনে এর ওপর বাড়ি তৈরি করেন। দোতলায় সবাইকে রেখে নিচতলায় তিনি গুপ্তধন খোঁজার কাজ শুরু করেন। কিন্তু কথাটা তিনি কাউকে জানালেন না, কারণ সবাই তাকে পাগল ভাবতে পারে। সবাইকে বলা হলো বাড়ির মেঝে মেরামত করে মোজাইক করা হবে। ব্যাপারটাকে কেউ আর তেমন কোনো গুরুত্ব দিল না। একমাত্র তার আদরের নাতনি মেঘাকে এই ব্যাপারটা তিনি জানালো। মেঘা তখন ছোট, ব্যাপারটা সেভাবে বুঝতে পারেনি। বড় হয়ে সে ভাবে গুপ্তধন খোঁজার কথাটা দাদার মশকরা ছিল, তাই কাউকে সে ব্যাপারটা বলেনি। আমার যখন দিয়ার গহনার সেটগুলো দেখে সন্দেহ হচ্ছিল, আমি আপনাদের সবার কথা বলি। মেঘা তখন ব্যাপারটা আমাকে জানায়। আমিও দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলি। এখন কথা হলো, দাদা কি সেই গুপ্তধনের খোঁজ পেয়েছিলেন সেটা আমরা জানি না। খুব সম্ভবত তিনি খোঁজ পাননি, কারণ তার মৃত্যুর পর জোকের দেখা পাওয়া গেল না। জোকের আগমন ঘটল আরও অনেক পরে। আমার শ্বশুর আব্বা বললেন, তাহলে কি অন্য কেউ গুপ্তধনের সন্ধান পেয়েছিল? স্নিগ্ধা মুচকি হাসল। এরপর ফুপুর দিকে তাকিয়ে বলল, আপনি তো জানেন, বলেন তো, আপনার হাজবেন্ড গুপ্তধনের খোঁজ কিভাবে পেল? এই জিনিসটা আমি এখনো ঠিক বুঝতে পারিনি। ফুপু বিস্ফোরিত চোখে তাকালেন। সবগুলো চোখ একসাথে ফিরল তার দিকে। ফুপু কোনো রকম ঢোক গিলে বলল, আমি জানি না। স্নিগ্ধা হাসি মুখে বলল, আপনি সবই জানেন। আমার থিওরি হলো, আপনার বর দাদার এভাবে বাড়ির ফ্লোর খোঁড়া দেখে কিছু একটা আন্দাজ করেছিলেন। তিনি স্থানীয় মানুষ, এই এলাকা নিয়ে স্থানীয় মিথ তো তিনি শুনেই থাকবেন। আমার মতো দুয়ে দুয়ে চার মেলাতে তারও কোনো সমস্যা হলো না। দাদা মারা যাবার পর এ বাড়িতে থেকে তিনি গুপ্তধনের সন্ধান শুরু করলেন। স্থানীয় মিথগুলো এক্ষেত্রে তাকে সাহায্য করল। একসময় তিনি সফল হলেন, গুপ্তধনের খোঁজ পেলেন। সেই গুপ্তধনের কিছু অংশ তুলে তিনি নিজের কাছে নিয়ে যান। সে সময় যজ্ঞের আগমন ঘটল। যজ্ঞ তার আগলে রাখা গুপ্ত ধনগুলো ফিরে পাওয়ার জন্য আপনাদের দেখা দিতে লাগলো। এখন একটা কথা বলি, একটা বাচ্চাকে ধন সম্পদের সাথে আটকে রাখা হয়েছিল বলেই তার আত্মা সবসময় ধন সম্পদগুলো হেফাজত করবে, এমন কথা আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই এখানে প্রাচীন কোনো কালো জাদুর ব্যাপার স্যাপার ছিল। বাচ্চাটাকে আটকে রাখার আগে সেই কালো জাদু মোতাবেক রিচুয়াল করা হয়েছিল। এতে করে বাচ্চাটা চিরদিন আটকে যায় ওই ধন সম্পদের সাথে। জানি
আপনাদের আধুনিক সমাজে এসব কথা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু বিপুলা এই পৃথিবীর কতটুকু বা জানি আমরা, তাই না? যাই হোক, বাচ্চাটা বেশি আসতেন ফুপার কাছে। শেষমেশ এক রাতে বাড়িতে একা থাকার সময় তিনি ভয়ে মারা গেলেন। যেহেতু তার হার্টের সমস্যা ছিল, এক্ষেত্রে আমরা জগ বাচ্চাটাকে তেমন দোষও দিতে পারি না। উনি মারা যাবার পরপরই আপনারা তাবিজ পড়া শুরু করলেন। জোকের আগমন বন্ধ হয়ে গেল। আসলে ব্যাপারটা তেমন না। এখানে তাবিজের কোনো কেরামতি নাই। ফুপু ফুপা মারা যাবার পরপরই তার নিয়ে আসা গুপ্তধনগুলো আগের জায়গায় রেখে আসেন। তাই জকের আগমনের প্রয়োজন ফুরিয়ে যায়। এখন কথা হলো, জক আবার কেন দেখা দিচ্ছে? এর উত্তর হলো, ফুপু আবার জকের ধন বের করে এনেছেন এবং সেটা উপহার দিয়েছেন দিয়াকে। ফুপু চিৎকার করে উঠল, মিথ্যা কথা, ওগুলো আমার শ্বশুরবাড়ির গহনা। স্নিগ্ধা বলল, আপনি কি ভেবেছেন সব খোঁজ খবর না নিয়ে আমি এমনি এমনি আপনাদের বিরুদ্ধে এত বড় অভিযোগ আনছি? আপনার শ্বশুরবাড়ি থেকে বিয়ের পর একটা সোনার চেন বাদে আপনি কিছু পাননি, কিন্তু সবার সাথে গপ মেরে বেড়াতেন। আপনার শ্বশুরবাড়ি থেকে আপনাকে এত এত জিনিস দেওয়া হয়েছে, তাই দিয়াকে যখন আপনি গহনাগুলো উপহার দেন, কেউ সন্দেহ করেনি। শ্বশুর আব্বা বললেন, কিন্তু এমন কাজ কেন করবে? স্নিগ্ধা বলল, বলছি, আপনি কি জানেন ফুপু তার মেয়ে আসমার সাথে সাজু ভাইয়ের বিয়ে দিতে চাচ্ছিলেন? বাবা বললেন, হ্যাঁ জানি, ও বলেছিল ওই কথা। স্নিগ্ধা বলল, সেটাই তার মোটিভ। সাজু ভাইয়ের সাথে আসমার বিয়ে দেওয়ার ইচ্ছাটা কেবল নিষ্পাপ ইচ্ছাই ছিল না, এই পুরো বাড়ির দখল তিনি নিতে চাচ্ছিলেন মেয়েকে দিয়ে। যাই হোক, তার পরিকল্পনা সফল হলো না। সাজু ভাই দিয়াকে বিয়ে করে ফেললেন, আর তার সব রাগ গিয়ে পড়ল দিয়ার ওপর। তিনি দিয়াকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন। জকের ধনের অভিশাপের কথা তার জানা। তিনি যে জকের ধন নিয়ে এসে দিয়াকে উপহার দিলেন, তার হিসাব ঠিকই ছিল। তিনি বুঝতে পেরেছিলেন দেয়া হয় ফুপার মতো মারা যাবে, নয়তো পাগল হয়ে যাবে। আর এর পেছনে যে তার হাত আছে কেউ ধরতে পারবে না। সবাই ফুপুর দিকে তাকালো। তিনি নীরবে কাঁদছেন। বাবা হতবম্ব হয়ে গেছেন। তার নিজের বোন যে এমন একটা কাজ করবে তিনি ভাবতেও পারেননি। তিনি কেবল শান্ত স্বরে বললেন, তোমার জন্য এত কিছু করলাম, আর তুমি তার এই প্রতিদান দিলে? যাও, চলে যাও আমার সামনে থেকে। আজ থেকে তোমার মুখ আমি আর দেখতে চাই না। ফুপু চিৎকার করে কাঁদতে লাগলেন। স্নিগ্ধা তাকে থামিয়ে বলল, আর কি শাস্তি হবে সেটা পরে দেখা যাবে, আগে আমরা আসল কাজটা করি। জকের সম্পদ জকের কাছেই ফিরিয়ে দেই। আমরা নিচতলায় নামলাম। ফুপুই আমাদের নিয়ে চললেন। নিচতলার কোণার রুমে যেখানে মাটি খোঁড়া, সেখানে একটু মাটি কোদাল দিয়ে সরালেন তিনি। একটা আংটা বেরোলো। সেই আংটা ধরে টান দিতেই একটা ছোট পাথরের গর্ত মতো খুলে গেল মেঝেতে। গর্তের মুখ থেকে একটা সিঁড়ি চলে গেছে নিচে। সিঁড়িটা খুব সরু। আমরা সিঁড়ি বেয়ে এক এক করে নিচে নামলাম। প্রথমে নেমেছিল সাজু। সে নিচে নেমেই তার মোবাইলের ফ্ল্যাশ অন করলো। সেই ফ্ল্যাশের আলোয় আমাদের চোখ ঝলসে গেল। চারপাশে কেবল রাশি রাশি সোনার গহনা আর সোনার মুদ্রা। আমরা চারপাশ দেখতে লাগলাম ফ্ল্যাশ মেরে। ছোট্ট একটা ঘর। এই ঘরের জমিদার তার সমস্ত ধন সম্পদ লুকিয়ে রেখেছিলেন। ঘরের মাঝে এক খালি জায়গা, সেখানে একটা ছোট্ট বাচ্চার কঙ্কাল। আমরা কঙ্কালটা ভালো মতো দেখতে যাব, তার আগেই পাশ থেকে কিছু একটা নড়ে উঠল। আমরা সেদিকে আলো ফেললাম। দেখলাম সেই বাচ্চাটাকে, যাকে আমি এই 3 রাত ধরে দেখছি। অন্য সময় হলে সবাই ভয়ে পালিয়ে যেত এখান থেকে, কিন্তু আজ সবার খুব করুণা হচ্ছে বাচ্চাটার জন্য। বাচ্চাটার মুখটা মায়া ভরা, চোখটা করুণ, যেন কত বছরের কত দুঃখ বয়ে নিয়ে বেড়াচ্ছে বাচ্চাটা। আমার খুব ইচ্ছা করছিল বাচ্চাটাকে জড়িয়ে ধরি, তাকে বলি, আজ থেকে তুই আমাদের সাথে থাকবি। পৃথিবী এখন অনেক বদলে গেছে। এখানে এখন আর কেউ বাচ্চাদের কষ্ট দেয় না। সামান্য কটা টাকার জন্য বাচ্চাদের খুন করে না। কিন্তু আমি পারিনি, কারণ আমি জানি পৃথিবীর কিছুই বদলায়নি। এখনো সব আগের মতোই আছে। এসব আর বদলাবে না কখনো। আমরা ঘরটা আগের মতো পাথর চাপা দিয়ে আসি। শেষ সময়ে পাথরের ফাঁক দিয়ে আমি বাচ্চাটার মুখ দেখেছিলাম। মনে হচ্ছিল এক টুকরো হাসি ঝুলে আছে সেই মুখটি থেকে। এরপরে অদৃশ্য হয়ে গেল হাসিটা।
আমি আর তাকে দেখিনি কোনো দিন। সমাপ্ত। গল্প বড় মেয়ে। তোর মতো স্বার্থপর মেয়ে আমি আগে দেখিনি। আজ তোর ছোট বোনের বিয়ে, আর তুই তাকে হিংসা করছিস। তোকে আর কি বলবো। বড় বোনের মতো থাকবি, আর আমাদের জন্য বেশি কিছু করিস নাই। যা তোর দায়িত্ব, পরিবারের বড় সন্তান হয়ে তাই করেছিস। গিয়ে নিজের কাজ কর। আবার তোকে দেখলে ছেলেপক্ষ অনেক কথা বলবে, ভাববে বড় মেয়েকে বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দিচ্ছে। মানুষ তো আর জানে না বড় মেয়ে বুড়ি হয়ে গেছে। আমরা কি তোকে বলেছিলাম বিয়ে না করতে? এখন তোর বয়স 26, এরকম মেয়েকে কে বিয়ে করবে? আমি শুধু ভাবছি, আমার আপন মানুষগুলো আমার সাথে এইভাবে কথা বলছে। আজ আমার বয়স বেশি, আমি বুড়ি হয়ে গিয়েছি, অথচ এই সংসার আমি একা টেনেছি। পরিবারের জন্য কি করিনি। বাবার চাকরি ছিল না, মায়ের অসুস্থতা, সব এক হাতে সামলেছি। আর আজ আমাকে তাদের দরকার নেই। লাগবেই বা কেন? ছেলের চাকরি হয়েছে, 3 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। আমি না থাকলে তাদের চলবে। বাড়ি করে দিয়েছি, জায়গা করে দিয়েছি, সবাইকে প্রতিষ্ঠিত করে দিয়েছি। আমাকে এখন আর লাগে না। তারপরেও চোখের পানি লুকিয়ে বোনের বিয়ের কাজ করতে লাগলাম না হয়। মানুষ বলবে বড় বোন হিংসা করছে, ছোট বোনের সুখ তার সহ্য হচ্ছে না। মানুষের বাড়িয়ে বলার স্বভাব এমনিতেই বেশি। বিয়ের আয়োজন মোটামুটি শেষ। একটু পরেই বরপক্ষ আসবে, বিয়ে শুরু হয়ে যাবে। খাবার দাবার সবকিছুই গোছানো শেষ। তারপরও তদারকি করছি, যদি কোনো ভুল থাকে। সামনে যেতেই দেখলাম আমার প্রাক্তন তার বউ বাচ্চা নিয়ে আমার ছোট বোনের বিয়ের দাওয়াত খেতে এসেছে। আমাকে দেখিয়েও একরকম না দেখার ভান করে চলে গিয়েছে। আমাকে দেখিয়ে বইয়ের হাতটা ধরে বলল, আস্তে হাঁটো, তুমি ব্যথা পাবে। আমি জানি আমাকে আঘাত দিয়ে কথাটা বলেছিল, কিন্তু সে হয়তো জানে না যে মানুষটা আঘাত পেতে পেতে অভ্যস্ত। সে আর আঘাতে ভয় পায় না। বাবা মার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে কানে আসলো, তোমার বড় মেয়ে যে ঢং ঢং করে বিয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ছেলেপক্ষ আসলেই অনেক কথা বলবে, ভাববে বড় মেয়ের কোনো সমস্যা আছে, যার কারণে ছোট মেয়েকে বিয়ে দিচ্ছে। আমি মানছি আমাদের জন্যে সে অনেক করেছে, কিন্তু তার জন্য তো আমাদের প্রতিনিয়ত মানুষের কথা শুনতে হয়। সময় মতো বিয়েটা করলে আজকে আর এরকম হতো না। যেখানেই যাই সবাই একটা কথা জিজ্ঞেস করে, বড় মেয়ের সমস্যা কি? লজ্জায় একেবারে মাথা কাটা যায়। বাবার কথাগুলো কানে আসছে, চোখ দিয়ে পানি এমনিতেই গড়িয়ে পড়ল। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না শুরু করে দিলাম। ডায়েরি খুলে লিখতে বসলাম, আজ আমার একটা সংসার হতো, আমিও সুখে থাকতাম। ঘরকন্নার কাজ করতাম, স্বামী সন্তান নিয়ে সুখে থাকতাম। আজ যে আমার প্রাক্তন, সে আমার বর্তমান হতে পারত। তার কোনো দোষ নেই। তাকে আমি যতটা আঘাত দিয়েছি, এতে তার দেওয়া আঘাত কিছুই নয়। মেয়েদের একটা বয়সের ওপর নিজের কথা ভাবতে হয়, না হয় পরিবার তাদের সাথে এমন করবে যে ভাবতেও পারবে না। যাদের ভালোবেসে সবটা দিচ্ছে, একদিন তারাই আঙ্গুল তুলে কথা বলবে। আমরা 4 বোন 2 ভাই, আমি সবার বড়। এ সমাজ পরিবারের বড় সন্তানকে একটা দায়িত্ব দেয়। বড় সন্তানকে স্যাক্রিফাইস করতে হবে, বড় মানের দায়িত্ব নিতে হবে। বড় হলে তার পছন্দ থাকতে নেই, সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। বড়দের কোনো ভুল করা যাবে না, কারণ তা দেখে ছোটরা শিখবে। ভেতরে এমন করে ঢুকে দেওয়া হয়, তুমি বড় মানে তুমি অপরাধী। কিন্তু যে বড় সন্তান, তার উপরের সব দায়িত্ব চাপিয়ে দেওয়া কি আসলেই উচিত? আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে বাবার চাকরি চলে যায়, মা অসুস্থ, তার প্রতিদিনের ওষুধের টাকা, পরিবারের খরচ, সব মিলিয়ে বিশাল একটা অ্যামাউন্ট। ভালো ছাত্রী ছিলাম তার সুবাদে কয়েকটা কোচিং সেন্টারে ব্যাচ পড়াতাম। সারাদিন শুধু কোচিং সেন্টারে পড়ে থাকতাম। এমনও সময় গেছে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত বাইরে বাইরে থেকেছি। খাওয়া না খাওয়া সব সমান। মাস শেষে টাকাটা এনে পরিবারকে দিয়েছি, সবার চাহিদা মিটিয়েছি। একজনকে খুব ভালোবাসতাম, নাম ছিল শাহিন। পাগল ছিলাম তার জন্য। অনার্স ফাইনাল ইয়ারে ওঠার পরে হঠাৎ করে সে বলে বিয়ে করতে, ফ্যামিলি থেকে তার জন্য মেয়ে দেখছে। এখন সে আমার কথা জানিয়েছে তারা আসতে চাইছে, কিন্তু আমি নিষেধ করে দিয়েছি। বলেছি এই সময়ে পরিবারকে ছাড়তে পারবো না।
ওদের পাশে আমার থাকা দরকার। সেদিন অভিমানে শাহিন আমাকে ছেড়ে গিয়েছিল। বলেছ, একদিন তুমি পস্তাবে, হয়তো আমি থাকবো না, অন্য কেউ আসবে আমার জীবনে। কিন্তু বিশ্বাস করো আফরোজা, তোমার মতো করে আমি কাউকে ভালোবাসতে পারবো না। তোমাকে হারানোর শোক আমি ভুলতে পারবো না। সেদিন ভিতর কষ্ট রেখে শাহিনকে বলেছিলাম, বিয়ে করে নাও, পরিবার যাকে দেখেছে তাকে বিয়ে করে নাও, আমাকে আমার ভাগ্যের কাছে ছেড়ে দাও। সকাল থেকে রাত 9টা পর্যন্ত ব্যাচ পড়িয়ে বাসায় আসলাম। এসেই না খেয়ে শুয়ে পড়লাম। ভেতরটা ফেটে যাচ্ছিল। কাকে বলবো, আজ ভালোবাসার সমাপ্তি করে আসলাম, কিন্তু আমাকে দেখে মনে হবে আমার কিছুই হয়নি। রোজ ঘুম থেকে ওঠা, কোচিংয়ে যাওয়া, রাতে আসা, এই তো জীবন চলছে, এভাবে যাচ্ছিল। যেতে যেতে খেয়ালই করিনি কখন আমার বয়স 26 ছুঁই ছুঁই। পরিবারের লোকের কাছে, সমাজের লোকের কাছে আমি হয়ে গেলাম বোঝা। আমার জন্য আমার পরিবারের মানুষের কথা শুনতে হয়। কেন আমার বিয়ে হয়নি? আমি বিয়ে কবে করব? আমার কি কোনো সমস্যা আছে? জানি না, এই প্রশ্নের জবাবে আমি বলবো। এখন মধ্যরাত, আমি রাস্তায় হাঁটছি। বোনের বিয়ে হয়ে গেছে। হাঁটতে হাঁটতে ভাবছি, জীবনে কি করলাম? কোথাও কি কমতি ছিল আমার? কি থেকে গেল? হঠাৎ মধ্যবয়স্ক একজন মহিলার সাথে দেখা। রাস্তার একপাশে শুয়ে আছে। দেখতে কতটা অসহায় লাগছে। কি ভেবে তার পাশে গিয়ে বসলাম। আমাকে দেখে রীতিমতো অবাক। আমাকে জিজ্ঞাসা করেই বসলো, কে মা তুমি? এত রাতে বাহিরে কি করো? রাস্তায় কি খারাপ মানুষের অভাব আছে? আচ্ছা মা, আপনি কি করছেন? আপনার ছেলে মেয়ে নেই? এত রাতে এই বয়সে রাস্তায় কি করছেন আপনি? আমার মুখে এতগুলো কথা একেবারে শুনেই বলে ফেলল, বাবা, কত কথা বলো গো তুমি, এত প্রশ্নের উত্তর কি ভাবে দেই? আচ্ছা শোনো, আমার স্বামী ছিলেন একজন মুদি দোকানদার। আমাদের আর যাই হোক সুখের অভাব ছিল না। আমার 2 ছেলে নিয়ে আমার সুখের সংসার ছিল। বড় ছেলেকে বাইরে পড়াশোনা করিয়েছি। তবে একটা মেয়ের অভাব আমার বরাবরই ছিল। অনেক ভাবতাম আমার একটা মেয়ে হবে, পুতুলের মতো সাজাবো। তুমি আর যাই বলো, একটা মেয়ে যেমন বাবা মায়ের কষ্ট বোঝে, একটা ছেলে কখনোই বোঝে না। ছেলেরা দায়িত্ব নিতে জানে, কিন্তু সম্পর্ক যে ভালোবাসা আর দায়িত্ব দুইটাই দরকার। সব কিছু ঠিকঠাক ছিল। বড় ছেলে বিদেশ থেকে আসার পর চাকরিতে জয়েন দেয়। ছোট ছেলে দেশেই পড়াশোনা করে, সে একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন দেয়। সংসার আমার ভালোই চলছিল। সমস্যা তো দেখা দেয় তখন, যখন বড় ছেলের বিয়ে দিলাম। বউ তো আমাদের মেনে নিতে পারছিল না, আমাদের আলাদা করে দেয়। কিছুদিনের মাঝে ছোট ছেলেরও বিয়ে দিয়ে দিই। তারপর তোমার আঙ্কেল আর আমি আলাদা একটা বাসায় থাকি, আর ওদের আলাদাই বাসায় ওরা থাকে। একই জায়গা থাকি, কিন্তু আমাদের তেমন খোঁজ নেয় না। আমি অন্যের ঘরের মেয়ে দোষ দেই না। আমার ছেলেরা যদি ভালো হতো, তাহলে অন্য কেউ তাদের ওপর জোর খাটাতে পারতো না। তোমার আঙ্কেলের হার্টের সমস্যা হয়। ডাক্তার বলেছে তাড়াতাড়ি রিং পরাতে হবে, কিন্তু খরচ বাবদ লাগবো 3 লাখেরও বেশি। 2 ছেলে টাকা দিতে নারাজ। সপ্তাহখানেক যেতে না যেতেই একদিন রাতে তোমার আঙ্কেলের বুকে ব্যথা ওঠে। হসপিটালে নেওয়ার আগেই সে মারা যায়। আমাকে ছেড়ে চলে যায় তোমার আঙ্কেল। আমাদের সংসারের ইতি হয়ে যায়। ছেলে মেয়েদের অসুস্থতায় বাবা মা নিজেদের সবটা দিয়ে চেষ্টা করলেও বাবা মার বেলায় সন্তানদের টাকা থাকে না। তোমার আঙ্কেল মরার পরে এক ছেলের কাছে 15 দিন, অন্য ছেলের কাছে 15 দিন করে আমাকে রাখতো। কিন্তু 15 দিনে এক ছেলেও আমার ঘরে ঢুকে একবার আমাকে দেখেও আসতো না। পরে সিদ্ধান্ত নিল আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তারা আমাকে বাইরে বের হওয়ার আগে আমি নিজে বের হয়ে এলাম। আজ 1 মাস আমি রাস্তায় থাকি। দিনে ভিক্ষা করে যা পাই তা দিয়ে চলে, আর রাতে ফুটপাতে ঘুমাই। কিন্তু মা, তোমার নাম কি? তুমি কেন এত রাতে বাইরে? আমার নাম আফরোজা। একটু আগে আমার বোনের বিদায় হয়েছে, আর তার সাথে আমি বিদায় নিয়েছি। অনেক তো হলো, সবার জন্য অনেক তো করলাম। এবার না হয় নিজেকে নিয়ে একটু ভাবি, নিজের কথা ভাবি। তবে নিজের বেলায় বড্ড দেরি করে ফেলেছি। আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে। ছোট থেকেই দেখতাম বাবা অনেক কষ্ট করে সংসার চালাতো। আমাদের সংসার যদিও বড়, কিন্তু সংসারের বোঝা আমার ঘাড়ে আসে তখনই বুঝলাম
সংসার চালানো কত কঠিন। আমি সবসময় চাইতাম বাবাকে একটু ভালো রাখার। সেই অষ্টম শ্রেণী থেকে বাচ্চা পড়াতাম, টুকটাক চেষ্টা করতাম পরিবারের সাহায্য করার। এইভাবেই যাচ্ছিল। আমার মনে পড়ে সেইবার আমি ক্লাস 10-এ ফাইনাল এক্সাম দিয়েছি। আম্মু অসুস্থ, ডাক্তার বলেছে বেড রেস্টে থাকতে হবে 3 মাস। এখন 3 মাসের সংসারে বেশি দায়িত্ব আমার কাঁধেই আসে। সব বাদ দিয়ে ভাই বোন সামলানো, সংসার সামলানো, আবার ফাঁকে ফাঁকে বাচ্চাদের টিউশন পড়ানো, সব মিলে বেহাল অবস্থা। কিছুদিন যেতে রেজাল্ট দিয়ে দিল। রেজাল্ট ভালোই ছিল, কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে গেলে টাকার দরকার। বাসার এমন পরিস্থিতিতে এই টাকাটা দেওয়ার বাবার পক্ষে সম্ভব না। পরে আমার একজন স্যার আমাকে কলেজে অ্যাডমিশন দিয়ে দেয়, টাকা সেই দেয়। এইভাবে শুরু হয় কলেজ জীবন। কলেজে ভর্তির টাকা তার না দিত, তাহলে আজ আর লেখাপড়াই করা হতো না। স্যাররা আমার জন্য যথেষ্ট করেছে। উপবৃত্তি থেকে শুরু করে যতভাবে সাহায্য করা যায় তারা আমাকে সাহায্য করেছে। 2 বছর কোচিং করার পরও আমার থেকে তারা একটা টাকাও নেয়নি। তাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি তেমন কলেজে যেতাম না, সপ্তাহে 1 বার 2 দিন। বাকি পড়াশোনার খবর বন্ধুদের থেকে রাখতাম। এর মধ্যে আম্মু অসুস্থ হয়ে গেল। তারপরেও আগের মতো তাকে কাজ করতে দেওয়া হয় না, না হয় তার কোমরের ব্যথা বেড়ে যায়। কলেজ শেষ হওয়ার পর নতুন যুদ্ধ, অনার্সে ভর্তি হতে হবে। সবাই যখন কোচিং নিয়ে ব্যস্ত, আমি তখন ব্যাচ পড়ানো নিয়ে ব্যস্ত। এর মাঝে ভাই বোনের পড়াশোনা তো আছেই, তারাও তাদের মতো পড়াশোনা করছিল। স্কুল কলেজে তাদের বেতন দেওয়া থেকে শুরু করে তাদের টিউশন ফি, সে তো অনেক টাকা। বাবার পক্ষে এত টাকা সামাল দেওয়া সম্ভব নয়। আমি খরচটা সামলিয়েছি, বাবা ঘর সামলিয়েছে, তাই তেমন গায়ে লাগেনি। তারপরও ভাগ্যের জোরে সরকারি কলেজে অনার্সে চলে আসে। আর অনার্সে আসার পর আমার অনেক শিক্ষার্থী বাড়তে থাকে, ভালো টাকা ইনকাম হচ্ছিল। কিন্তু অনার্স সেকেন্ড ইয়ারে বাবা অসুস্থ হয়ে যায়। তারপর এই তো শুরু হলো যুদ্ধ। কিভাবে দেখতে দেখতে সময় চলে গেল বুঝলামই না। অনার্স শেষ করে ফেললাম, মাস্টার্স ভর্তি হয়ে গেলাম। জীবন থেমে থাকে না। এত কষ্টের পরেও জীবন জীবনের মতো চলে গিয়েছে। বোনদেরকে বেশি পড়াতে পারিনি। কলেজে গিয়ে পড়াশোনায় মন না দিয়ে ছেলেদের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে। পরে কোনো পথ না পেয়ে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে সংসার গড়িয়ে দিয়েছি। ভাই দুটোকে কারিগরি লাইনে পড়াশোনা করিয়েছি। পড়াশোনা ভালো থাকার জন্য প্রতিষ্ঠান থেকেই তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছে। ভালো টাকা স্যালারি পায়। বাকি যে ছোট বোন ছিল, তাকেও তো বিয়ে দিয়ে দিলাম। এই করতে করতেই নিজের বয়স 25 পার হয়ে গেল। এমন অনেক রাত গিয়েছে, হাত পায়ের ব্যথায় ঘুমোতে পারতাম না। মধ্যরাতে হাত পায়ের ব্যথায় কেঁদেছি। এমনও সময় গেছে ওড়না দিয়ে পা পেঁচিয়ে রাখতাম, যেন ব্যথা কম লাগে। জীবন থেমে থাকে না, জীবন চলে গেছে। আমার বয়সটাও থেমে থাকেনি। অনেকে বলে 26 বছর কি খুব বেশি? এখন তো মেয়েরা 26-এ বিয়ে করে, কিন্তু তারা কি জানেন মধ্যবিত্ত ঘরের মেয়েরা 20-তেই বুড়ি? এটা আমি বলি না, আমাদের মানুষ বলে। আরও বড় মেয়েকে রেখে ছোটদের বিয়ে দিলে তো কোনো কথার শেষ নেই। তাহলে অবশ্যই বড় মেয়ের সমস্যা আছে, কোনো রোগ আছে, কত কিছু। আচ্ছা মা, তুমি এত কিছু করলে, এই 26 বছর বয়সে কাউকে তোমার ভালো লাগেনি? কেউ কি তোমার এমন ছিল না? তোমার কথাগুলো শুনতে ভালোই লাগছে। জানি আমি তোমার কেউ না, আমাকে বলে তোমার কোনো লাভ হবে না। তারপরও শুনতে ইচ্ছা করছে। শোনাবে আমাকে তোমার গল্প? বাকিটা আমার শুনতে ইচ্ছা করছে খুব। আপনাকে আমার জীবনের কথা বলতে কোনো ভয় নেই। কেন জানেন? রাত শেষে আপনি আর আমাকে দেখবেন না, আমিও আপনাকে দেখব না। আপনি আমাকে দেখলে আঙ্গুল তুলে বলবেন না, ওই মেয়েটার জীবনে এই হয়েছিল। আমরা কাউকে নিজের কথা বলে স্বস্তি পাই না, বরং শাস্তি পাই। কেন জানেন? দিন শেষে ওরাই আমাদের কথাগুলো ফিরিয়ে দেয়, কাটার আঘাতের মতো। যার সাথে আমার সম্পর্ক ছিল, প্রায় 3 বছর আমরা আমাদের সম্পর্কে ছিল, আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে। কিন্তু একদিন বলে আমাকে বিয়ে করতে হবে। তখন আমি তাকে বুঝিয়ে বলি, দেখো, আমার ঘরের অবস্থা তুমি জানো। এখন আমি কিভাবে বিয়ে করব? আমাকে আর কিছুদিন সময় দাও, বেশি না, 2 বছর সময় দিলেই হবে। আমি সবটা সামলে নেব।
প্রত্যুত্তরে মানুষটা বলেছিল, আমার তোমাকে চায় না, আমার একটা বউ চাই। যদি তুমি সেই বউটা হও তাহলে ভালো, আর না হলে সমস্যা নেই। বাসা থেকে মেয়ে দেখেছে আমার জন্য। যেহেতু তোমার সাথে একটা সম্পর্ক ছিল, তাই তোমাকে বললাম। এখন তোমার এত সমস্যা হলে আমার কিছু করার নেই, আমাকে বিয়েটা করতেই হবে। আর মিনিমাম 2 লাখ টাকা তো লাগবেই। আমি জানি তুমি দিতে পারবে না, আর আমার বাবা মা তোমাকে মানবে না। পরিচিত মানুষটার মুখে এই কথাগুলো শুনে অবাক হয়েছিলাম, আবার খুশিও হয়েছিলাম। 3 বছরের একটা মানুষকে আমি চিনে উঠতে পারছিলাম না, তাহলে কাকেই বা ভালোবাসলাম? আমি এখন বুঝি, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই পাশে থাকে না। সে আমাকে একটা সময় ভালোবাসতো, কিন্তু শেষে এসে এমন কেন করলো বুঝলাম না। আমার সাথে দেখা করার 3 দিন পরে শুনতে পাই তার বিয়ে হয়ে গিয়েছে। সময় পেলে চলে যেতাম সমুদ্রের পাড়ে, সমুদ্র আকাশকে বলতাম, আমার জীবনে এত কেন যন্ত্রণা? আমি কিছু চাইতে পারি না। জানেন, আমার জীবনে কিছু নেই। পরিবার পরিবার করে সব শেষ করে দিয়েছে। ভালোবাসা হারিয়েছি, নিজের শখ হারিয়েছি। আমি নিজেকে কখনো শাড়ি পরে আয়নায় দেখিনি। শুনেছি শাড়ি পরলে মেয়েদের সুন্দর লাগে। শাড়ি পরে আয়নায় নিজেকে দেখার সময়টা আমি পাইনি। কাজল দিলে সুন্দর লাগে, এটা শুনে এসেছি। কিন্তু চোখের নিচে এমন কালো দাগ বসে গেছে, হাজার দামি দামি মেকআপ দিলেও তার ঢাকা যাবে না। সুন্দর জীবনের স্বপ্ন ছাড়া আমার কাছে কিছুই নয়। একটা সুখী জীবন আমার কাছে একটা স্বপ্ন ছাড়া কিছুই নেই। এবার আমি সুখ খুঁজতে বেরিয়েছি। সুখ আমি খুঁজে নেব। কখন যে সকাল হয়ে গেল টেরই পেলাম না। সকাল হতে হতে রাতের সব কথা মাথা থেকে বেরিয়ে গেল। আবার ফিরে এলাম নিজের বাড়িতে। বাড়ি বললে ভুল হবে। রোজ যেখানে মানসিকভাবে ভেঙে যেতে হয়, রোজ যেখানে কথার আঘাতে আহত হওয়া লাগে, সেটা আর যাই হোক বাড়ি নয়। কিন্তু কি করব? মেয়ে হয়ে এক রাত্রির বাইরে থাকা, আমাদের সমাজের মানুষ তাকে চরিত্রহীনতার কালি লাগিয়ে ঝামা ঘষে দিবে। তো মহারানী সারা রাত কোথায় ছিলেন? এত বড় ডিঙ্গি মেয়ে, বাইরে বাইরে থাকবেন, আশপাশের মানুষ চার কথা শোনাবে, আপনার মাথায় নেই? আপনি তো ছোট খুকি না, সময় মতো বিয়ে হলে দুটো বাচ্চার মা হতেন। তোকে তো সব কিছু বোঝাতে নেই, না বলতেই তো আবার 4 লাইন বেশি বুঝিস। বলি কি, সকাল তো অনেক হলো, খেয়ে দিয়ে আমাদেরকে উদ্ধার করেন। কাজে যাবেন নাকি ঘরে বসে থাকবেন? বলি কি, মাসের শেষে সংসারটা তো চালাতে হবে। কাজে যাবেন না, ঘরে বসে থাকবেন? কারো সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার, কিন্তু তারপরও বলতে বাধ্য হলাম, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি আমারটা ভাবতে পারি। তোমার ছেলেদেরকে বলো, এখন থেকে আমি শুধু আমার কথাই ভাববো। তোমাদের প্রতি মেয়ে হয়ে যতটা কর্তব্য এর বাহিরে এক বিন্দু বেশি করব না। এতে আমাকে স্বার্থপর বলো আর খারাপ নোংরা মেয়ে যাই বলো, আমার কিছু করার নেই। আমার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? হ্যাঁ, এখন তো বলবে চোখ ফুটেছে না, পাখা গজিয়েছে, পড়াশোনা করিয়েছি, নিজের পায়ে দাঁড় করিয়েছি। বাবা মাকে কিছু টাকা দিতে হয় বলে এখন তোমার পায়ে ফোসকা পড়ে যায়। চোখ ফুটে গেলে বাবা মাকে তার গায়ে লাগে না। কি হয় সন্তান মানুষ করে? মানুষ এমনি বলে না, সেজন্যই বলে। যাদের জন্য জীবন শেষ করে দিবে, তার একদিন তোমাকে কে বলবে কি করেছো তাদের জন্য? মায়ের কথা কানে না নিয়ে চলে গেলাম পড়াতে। সকালবেলা কিছু না খেয়ে বেরিয়ে গেছি। পেটের ভিতর অনেক খিদা লেগেছে। এখন বাইরে যাওয়ার সুযোগ নেই, কী করব বুঝতে পারছিলাম না। এমন সময় আমার একটা স্টুডেন্ট আমার সামনে এক বাটি খাবার আর 1 বোতল পানি দিয়ে বলল, আপু, আমার মা আপনার জন্য পাঠিয়েছে। বলেছে তোমার আপুকে খাবারটা দিবে, আর সে যেন খায়, সেদিকে লক্ষ্য রাখবে। আমি বললাম, আমাকে হঠাৎ করে কেন খাবার দিল? আর সে কিভাবে জানলো আমি না খেয়ে আসবো? আমি তো এত কিছু জানি না আপু। আম্মু বলল, আমাকে সব সময় বলে, তোর আপুকে দেখে কিছু শিখতে পারিস না জীবনে? দিন শেষে সবাই তোমার মতো একটা সন্তান চায়। আম্মু তোমার কথা অনেক বলে আর গল্প করে, তুমি সত্যি অনেক ভালো। সব কিছু ঠিকঠাক যাচ্ছিল, যেভাবে চলে যায়। আসল বিপত্তি হলো তখন। একদিন কোচিং সেন্টার থেকে বাসায় যাওয়ার সময় আচমকা একটা গাড়ি আমাকে ধাক্কা মারে। ধাক্কাটা খেয়ে আমি মাটিতে গড়িয়ে পড়ে যাই। তারপর অন্য একটা গাড়ি আমার পায়ের উপর দিয়ে চলে যায়। তারপর আর কিছু মনে নেই।
জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বিছানায়। আমি শুয়ে আছি। আশেপাশের সবাই দাঁড়িয়ে আছে। সবার মুখ মলিন। আমি উঠতে চেয়ে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল শরীরের অর্ধেক অংশ শরীরে নেই। ততক্ষণে আবিষ্কার করলাম আমার একটা পা রাখা গেলেও অন্য পাটা রাখা সম্ভব হয়নি, কেটে ফেলতে হয়েছে। আর আমার জ্ঞান ফিরতে দেরি হয়ে গেছে। 3 দিন পর আমার জ্ঞান ফিরে। হায় আল্লাহ, আমার এ কি হলো? একে তো আমি বোঝা, তার উপর পঙ্গু। এখন আমার কি হবে? আমি সুখ কিনতে চেয়েছিলাম বলে কি দুঃখ আমার চিরজীবনের জন্য সাথী হয়ে গেল? আমার কি হবে? এখন এই কথাগুলো মনে মনে ভাবছিলাম। আল্লাহকে বলেছিলাম সুখ এনে দিতে, কিন্তু তা এনে না দিয়ে কি করলো? এই পরিমাণ দুঃখ তো আমার প্রাপ্য ছিল না। তাহলে আজ আমার এমন কেন হলো? এখন আমার কি হবে? আমাকে তুমি বলতে পারো আল্লাহ? এই পঙ্গু জীবন নিয়ে কোথায় যাব? কার কাছে যাব? আসল কাহিনী চক্র শুরু হলো বাসায় আসার পরে। মাঝে মাঝে মনে হতো দিন শেষে মানুষগুলোকে একটু হলেও ভালোবাসে আমাকে, আমার কথা ভাবে। আমি এবার প্রচণ্ড রকমভাবে বুঝতে পারলাম সবাই স্বার্থের কাঙ্গাল। যার যতটুকু দরকার গুছিয়ে নিতে পারলেই হলো, যাকে খুশি তাকে মেরে ফেলতে পারলেই হলো। হঠাৎ করে মনে পড়ল কৃষক, কিন্তু সোনার ডিম পাড়া হাঁসটাকেও মেরে ফেলতে দুবার ভাবিনি, শুধুমাত্র লোভের কারণে। যদিও সেই হাঁস কৃষকের জন্য যথেষ্ট করেছিল। আজ হাঁসের জায়গাটায় আমি নিজেকে দেখতে পাচ্ছি। জানি ওরা আমাকে মেরে ফেলবে না, কিন্তু আমাকে বেঁচে থাকতেও দেবে না। তাহলে কি আমার মরে যাওয়া উচিত? এইসব কথা ভাবতে থাকি সারাক্ষণ। সারাদিন আমি একটা মানুষ একটা ঘরে পড়ে থাকি। একটা মানুষ আসে না আমাকে দেখতে, আমার খোঁজ নিতে। যে ভাই বোনগুলোর জন্য, যে পরিবারের জন্য আমি এত করলাম, মিনিমাম কৃতজ্ঞতার খাতিরে আসতে পারে না? আসবে কেন? সোনার ডিম পাড়া হাঁস যে আজ পঙ্গু, সে মরে গেলে লাভ। ও আল্লাহ, সে কি পরিমাণ মানসিক কষ্ট মুখে বলা সম্ভব না। শুধু আল্লাহকে বলি, আল্লাহ হয় আমাকে মেরে ফেলো, না হয় আমার জীবনে এমন কাউকে পাঠাও যে আমার দায়িত্বটা নিতে পারবে, যে আমাকে একটু ভালোবাসবে, আমি যাকে একটু ভরসা করতে পারি। সবসময় স্বপ্ন দেখতাম এক রাজকুমার আসবে, আমাকে এসে নিয়ে যাবে, রাজরানী করে রাখবে। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম রাজকুমার তো রাজকন্যার কাছে আসে। আমি তো রাজকন্যা নই, আমি তো দুঃখ কন্যা। আমার শুধু দুঃখ আছে। সুখ রাজকুমার না আসুক, একটা দুঃখ রাজকুমার আসুক না হয় আসুক। আজ আমি 2 বাচ্চার মা। ভাগ্য করে এমন স্বামী পেয়েছি। একটা সময় নিজেকে দুঃখ রানী ভাবতাম। আজ আমি বলি আমি সত্যি রাজরানী, সুখের রানী। ভাগ্য কাউকে ফেরায় না। যে ছেলেটা আমাকে বিয়ে করেছে, 3 কোলে তার কেউ নেই। আমার সবাই আছে, আবার কেউ নেই। আল্লাহ একটা মানুষকে আমাকে দিয়েছে। আমি কাউকে অভিশাপ দিব না, আর কারো খারাপ চাইব না। বাবা মা আমার সাথেই থাকে। তাদের জায়গা হয়েছিল বৃদ্ধাশ্রমে। আমার ভাইদের বাসায় তাদের জায়গা হয়নি, কিন্তু আমার এতিম স্বামীর বাসায় তাদের জায়গা হয়েছে। হঠাৎ লেখাগুলো পড়তে পড়তে চোখ ভিজে গেল। এই লেখাগুলো আমার ডায়েরিতে লেখা ছিল। আগের আমি আর এখনকার আমি আলাদা। আল্লাহ সেই সন্তানদের ভালো রাখুক, যারা সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের কথা ভাবে না। সমাপ্ত। গল্প দুটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।